উজান থেকে নামা পানির ঢল ও টানা বৃষ্টিতে জামালপুরের অধিকাংশ নদ নদীর পানি বেড়েছে। দেওয়ানগঞ্জ উপজেলার ডংধরা ও চর আমখাওয়া ইউনিয়নের ঝিঞ্জিরাম নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। হুমকিতে পড়েছে সানন্দবাড়ির ঝিঞ্জিরাম সেতু, সড়ক ও কয়েকটি গ্রামের বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে শত শত একর জমির পাকা ধান। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে কাজ করছেন তারা। আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। উজান থেকে নামছে পাহাড়ি ঢল, চলছে ভারী বৃষ্টিপাত। জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্র, দশানী, ঝিঞ্জিরাম সহ সব নদ নদীর পানি বাড়ছে। গত 24 ঘন্টায় ঝিঞ্জিরাম নদীর পানি বেড়ে গোয়ালঘাট পয়েন্টে বিপদসীমার 17 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ও চর আমখাওয়া ইউনিয়নের ঝিঞ্জিরাম নদী তীরবর্তী বিভিন্ন এলাকা জুড়ে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। পানিতে পাকা ধান তলিয়ে যাওয়ায় ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় দিন পার করছেন কৃষক। এই আগে মনে করেন যে বন্যা হয়েছিল, বন্যা হয়ে অনেক ধান মনে করেন যে তলায় গেছে, কাটতে পারি নাই। আবার এখন বর্তমানে যে পানিতে প্রচন্ড ধান তলা যাইতে আছে, কাটার মতো কোনো ক্ষমতা নাই। ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে আমাদের এখানে ব্রিজের পূর্ব পাশে নদী ভাঙন এবং কি এর আগেও 5-7টা বাড়ি এখান থেকে ভেঙে যাওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, আগামী দুদিনে পানি আরও বাড়বে। ভাঙন ঠেকাতে কিছু প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সেই কাজ দ্রুত বাস্তবায়ন হবে। ব্রিজের গাইড ব্যাংক ভাঙন কবলিত হয়েছে, এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা হয়েছে, তারা এটা তাদের নজরদারিতে রয়েছে। এবং এই ঝিঞ্জিরামের দুই তীরে ভাঙন প্রতিরোধে প্রায় 12 কিলোমিটার অংশে আমাদের স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে, যেটি মন্ত্রণালয়ে যাচাই সভা হয়েছে এবং এটির যাচাই সভার প্রেক্ষিতে পুনর্গঠন করে আমরা শীঘ্রই আবার পুনরায় দাখিল করব। এলাকার লোকজন আরও জানান, ঝিঞ্জিরামের ভাঙন রোধ করা খুবই জরুরি, কারণ ভাঙনে ঝিঞ্জিরাম সেতুর গাইড ওয়াল ভেঙে যাওয়ায় সেতুটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। হুমকির মুখে পড়েছে সানন্দবাড়ি দেওয়ানগঞ্জ সড়ক, বাস স্ট্যান্ড, হারুয়াবাড়ি, পান্তামারি, উত্তর গোয়ালকান্দা ও পাথরের চর গ্রাম, পাথরের চর বিজিবি ক্যাম্প, পাথরের চর বাজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু অবকাঠামো। হাসান আহমেদ, ৭১। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, নদী ভাঙনে কোন কোন এলাকা হুমকির মুখে পড়েছে, এ বিষয়ে কি বলছেন এলাকার লোকজন এবং পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ। মূলত গত এক সপ্তাহ যাবৎ উজানের পাহাড়ি ঢলে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা কিন্তু পানিতে তলিয়ে যায়। সেই সময় ফসলের তীব্র একটি ক্ষতি হয়, কারণ স্থানীয় কৃষকদের যে পাকা ধান সেটি কিন্তু পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যায়। এবং গত 2 দিন যাবৎ অতি বৃষ্টি এবং উজানের পাহাড়ি ঢলের কারণে সীমান্তবর্তী যে ঝিঞ্জিরাম নদী আছে সেটির পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ঝিঞ্জিরাম নদী তীরবর্তী 3টি গ্রাম এবং সানন্দবাড়ি ঝিঞ্জিরাম যে সেতু আছে সেটি কিন্তু হুমকির মুখে পড়েছে, কারণ পানির তীব্র স্রোতের কারণে ব্যাপকভাবে নদী ভাঙনের সৃষ্টি হয়েছে। সেই নদী ভাঙনের কারণে মূলত হারোয়াবাড়ি, গোয়ালাকান্দা এবং পাথরচর এলাকা সহ আশপাশের যে এলাকাগুলো আছে সেখানে নদীর দুই পারে কিন্তু ভাঙনের সৃষ্টি হয়েছে। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সানন্দবাড়ি ঝিঞ্জিরাম যে সেতু সেটির গাইড ওয়াল ভেঙে যাওয়ায় সেই অঞ্চলের মানুষদের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে কোনো কারণে যদি এই সেতু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় তাহলে ডাংধরা এবং চরামখাওয়া ইউনিয়নের 2টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের যে যোগাযোগের একমাত্র সড়ক সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে। স্থানীয় মানুষরা যেটি বলছেন যে এই নদী ভাঙন প্রতিরোধের জন্য তারা পানি উন্নয়ন বোর্ড সহ সরকারের বিভিন্ন দপ্তরে বছরের পর বছর ঘুরেছেন, কিন্তু কেউ তাদের ডাকে এগিয়ে আসেননি। যদিও পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য দপ্তর বলছে যে ওই অঞ্চলের ভাঙন রোধ তারা সর্বাত্মক চেষ্টা করছেন, এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে তারা একটি 12 কিলোমিটার কাজের একটি স্থায়ী বাঁধের একটি প্রস্তাবনা ইতিমধ্যে মন্ত্রণালয়ে জমা দিয়েছেন এবং সেটি পূর্ণ মূল্যায়ন হচ্ছে, সেটি আবারও তারা মন্ত্রণালয়ে পাঠাবেন। যদি সেই প্রকল্প অনুমোদন করানো যায় তাহলে নদীর দুই পারের যে 12 কিলোমিটার অংশে ভাঙন সেটি প্রতিরোধে তারা স্থায়ীভাবে কাজ করতে
করতে পারবেন এবং স্থায়ীভাবে কাজ করা হলে এই অঞ্চলের যে নদী ভাঙন সেটি পুরোপুরি রোধ হবে বলে পানি উন্নয়ন বোর্ড আশা করেন। তবে স্থানীয় মানুষদের যেটি অভিযোগ, তারা বলছেন যে প্রতি বছর তাদের নদী ভাঙনের শিকার হতে হয়, তাদের পাহাড়ি ঢলের মাধ্যমে ক্ষতির শিকার হতে হয়, কিন্তু জেলা সদর থেকে একেবারে জেলার শেষ সীমানায় হওয়ার কারণে এই অঞ্চলের প্রতি প্রশাসনের যেমন একটু নজর কম, তেমনি এই অঞ্চলের দরিদ্র মানুষরা বারবার ক্ষতির সম্মুখীন হলেও তাদের যে উন্নয়ন, তাদের যে ক্ষতি, সেটি দেখার জন্য খুব বেশি নজর প্রশাসন দিতে পারে না। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, জামালপুর থেকে নদী ভাঙনের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আনসারি সুমন। থেমে থেমে ভারী বৃষ্টি এবং সীমান্ত নদীতে পাহাড়ি ঢলের কারণে শেরপুর, নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। নেত্রকোনার দুর্গাপুরে পাহাড়ি খরস্রোতা সোমেশ্বর নদীর পানি বেড়েছে, আর এতে আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের। মঙ্গলবার রাত 9টা পর্যন্ত পানি বাড়া অব্যাহত থাকে। এর আগে সকাল থেকে ভারত বাংলাদেশ সীমান্ত বিজয়পুর পয়েন্ট দিয়ে উজানের পানি সোমেশ্বরী নদীতে আসতে শুরু করে। তবে পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়রা জানান, ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টি হওয়ায় সোমেশ্বরী সহ পাহাড়ি ঝর্ণাছড়াগুলোতে পানি বাড়ছে। এতে আতঙ্কে আছেন তারা। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুর কবির জানান, সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব ইউনিয়নগুলোকে সতর্ক করা হয়েছে এবং সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শেরপুরে পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মুরাদ। শাকিল, কি বলছেন এলাকাবাসী? কৃষক কি এর মধ্যে জমির ধান ঘরে তুলতে পেরেছেন কিনা? বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? তৃষা, গত 24 ঘন্টায় কিন্তু শেরপুরের আকাশে কিন্তু আসলে কোনো বৃষ্টিপাত হয়নি, যার ফলে কিন্তু কৃষকরা আজ সকাল থেকে কিন্তু ফসলি জমিতে কিন্তু ধান কাটতে ব্যস্ত সময় পার করছে। আমরা দেখেছি সকাল ভোর 5টা থেকে কিন্তু আসলে কৃষকরা যে তাদের সোনালী স্বপ্ন ধান, সেই ধান কিন্তু আসলে কাটছেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড বলছে যে এখন পর্যন্ত শেরপুর জেলার যে 4টি নদ নদী রয়েছে, বিশেষ করে চেল্লাখালী, ভোগাই, সোমেশ্বরী, মহারশী যে নদী রয়েছে, এই নদীতে কিন্তু আসলে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া আমরা কথা বলেছি কৃষি বিভাগের সঙ্গে। কৃষি বিভাগ কিন্তু বলছে যে এখন পর্যন্ত জেলায় 92% জমির ধান কিন্তু আসলে কাটা হয়েছে। তবে বাস্তবে কিন্তু একটু ভিন্ন রয়েছে। আমরা দেখেছি শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার যে নিম্নাঞ্চলগুলোতে দেখেছি যে ফসলে কিন্তু এখনো প্রায় 20% অধিক জমিতে কিন্তু আসলে ধান রয়েছে। এছাড়া আমরা কথা বলেছি স্থানীয় প্রশাসনের সঙ্গে। স্থানীয় প্রশাসন কিন্তু এরই মধ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ও ঝুঁকিপূর্ণ যে মানে বন্যার যে আগাম প্রস্তুতি সবকিছু আসলে সম্পন্ন করেছে। এছাড়া কিন্তু তারা মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছে যে শুকনো খাবার ও টিন বরাদ্দ চেয়ে, যা ইতিমধ্যে বরাদ্দ পেয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে আগাম যে শেরপুরের যে বন্যার সংখ্যা, সেটি কিন্তু তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এই ছিল আমার কাছে শেরপুর থেকে বন্যার পরিস্থিতি সর্বশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, শেরপুরে পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, সে বিষয়ে জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাকিল মুরাদ। মানিকগঞ্জের শিবালয় উপজেলার গাবতলী খালের উপর সেতু নির্মাণ কাজ 4 বছরেও শেষ হয়নি। এতে 5 ইউনিয়নের হাজারো মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান প্রাক্কলিত ব্যয়ের প্রায় 80% টাকা তুলে নিলেও সেতু নির্মাণের আসল কাজ বাকি রয়ে গেছে। এতে অনিশ্চয়তায় পড়েছে পুরো নির্মাণ। তবে স্থানীয় সরকার বিভাগ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবার আশা করছেন। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। 2021 সালে নির্মাণ কাজ শুরু, শেষ হবার কথা 2022 সালের অক্টোবরে। অথচ 2025-এর মের মাঝামাঝিতেও শেষ হয়নি মানিকগঞ্জের শিবালয়ে গাবতলী খালের উপর 72 মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজ। গত 10 মাস ধরে কাজ এক প্রকার হয়নি বললেই চলে। অসমাপ্ত সেতুর উপর পড়ে রয়েছে নির্মাণ সামগ্রী। জুলাই আন্দোলনের পর ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক কর্মচারীরা গা ঢাকা দেয়। ঠিকাদারের 3-4 জন লোক মাঝে মাঝে এসে খোঁজ খবর নিয়ে যায় বলে এলাকার লোকজন জানান।
সেতুর দুপাশে প্রায় 2 বছর আগে 4টি পিলার নির্মাণ হয়। জমি অধিগ্রহণ জটিলতায় সবগুলো পিলার নির্মাণ কাজও শেষ হয়নি। তবে সংশ্লিষ্ট ঠিকাদার প্রাক্কলিত ব্যয়ের মধ্যে 7 কিস্তিতে 4,59,68,300 টাকার বিল তুলে নিয়েছে ইতোমধ্যে। সেতু নির্মাণ কাজ না হওয়ায় 5টি ইউনিয়নের মানুষ জেলা শহরে আসা যাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন। রোগী নিয়ে যাতায়াত হয়ে পড়েছে কষ্টসাধ্য। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী সহ সব শ্রেণী পেশার মানুষকে চলাচলে পোহাতে হয় দুর্ভোগ। মোটর সাইকেল নিয়ে চলাচল করি, নৌকায় থেকে মোটর সাইকেল নিয়ে পড়ে যাই, আমাদের যাওয়া আসার সমস্যা, ভ্যান ট্যান উল্টে যায়, অটো রিক্সা সব উল্টে যায়। শুকনার মধ্যে যে গুইদারা দিছিল আপ ডাউন 40 টাকার ভাড়া লাগে, তাহলে একটা মানুষ পার হলে 10 টাকা লাগে। এই টাকাগুলো বাড়ি কোথায়? খালটা বাড়িতেও খুব কষ্ট হয়। আবার বিশেষ করে সামনে বর্ষা মাস আসতেছে, বর্ষা মাস আসলে একটু রাত বেশি হলেই দেখা যায় নৌকা থাকে না। যাওয়া আরাম পাইতে, মালামাল নিয়ে আরাম পাইতাম, আমরা গাড়ি ঘোড়া মনে করে নিয়ে আরামে যাইতে পারতাম। তবে এখন তো কাজই বন্ধ, বছরে 4-5 দিন কাজ করে আর কাজ ভালোই থেকে গেছে। এখানে মানুষ অনেক ভোগান্তি, একটা রুগী মানুষ নিয়ে আসলে পারে মনে করেন খুবই অবস্থা খারাপ। ঢাকা মেডিকেল থেকে আসলাম, ব্রিজের কারণে এই জায়গায় রুগী নামা দিলাম। নদী ঘাটের পানি থেকে খুব কষ্ট হয়, যে পাও ভিজা যায়, কত সময় 9টা বাজে যাইতে যাইতে 10টা বাজে যায়, অনেক ভিড় থাকে। এই জন্য যদি থাকতো ব্রিজটা তাহলে ভালো হতো। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, নতুন করে কাজ শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই সেতুর কাজ শেষ করে মানুষের চলাচলের উপযোগী করা সম্ভব হবে। এই ব্রিজটি যখন চুক্তি করা হয় বাস্তবায়নের জন্য, তখন ডিজাইন পরিবর্তনের একটা প্রয়োজনীয়তা দেখা দেয়। ডিজাইন পরিবর্তনের কারণে কিছু সময় কাজটি বন্ধ ছিল। ডিজাইন মডিফিকেশন শেষে পুনরায় কাজ শুরু করা হয়। 2021 সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডি সেতু নির্মাণের জন্য কার্যাদেশ দেয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার শাহানা এন্টারপ্রাইজ ও জান্নাত কনস্ট্রাকশন যৌথভাবে ওই বছরের 5 মে সেতু নির্মাণ কাজ শুরু করে। 5,79,10,000 টাকা ব্যয় সাপেক্ষে এই সেতু নির্মাণ কাজ 2022 সালের 10 অক্টোবর শেষ হবার কথা ছিল। হাসান আহমেদ, 71। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, সেতু নির্মাণ নিয়ে কি বলছেন এলাকাবাসী? এ বিষয়ে প্রশাসন কি বলছে জানাবেন। তিশা, এলাকাবাসী বলছেন তারা তো একটা দুর্ভোগের মধ্যে আছে। আপনাকে জানিয়ে রাখি যে এই শিবালয়ের গাবতলী খালের উপরে যে ব্রিজটি, এই ব্রিজটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 2021 সালে এবং এটি শেষ হওয়ার কথা ছিল 22 অক্টোবর, কিন্তু 22 সালের অক্টোবর মাসে, কিন্তু সেটি আর হয়নি। মাঝে এখানে দুই পাশে সংযোগ যে সড়কটি আছে, এখানে ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে কাজটি বন্ধ হয়ে যায়। এর মধ্যে ঠিকাদার 4টি পিলার স্থাপন করেছে, আর বাকি যে স্ল্যাব বসানো, স্প্যান, এগুলির কাজ করেনি তারা। এরই মধ্যে বেশিরভাগ টাকাও তুলে নিয়ে গিয়েছিল। তারপরে যখন জুলাই আন্দোলন শুরু হয়, জুলাই আন্দোলনের পরে ঠিকাদার একেবারে পালিয়ে যায়, আর কাজ শুরু হয়নি। তার পরবর্তীতে আমরা যখন এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে প্রতিবেদন করতে এখানে এসেছিলাম, মানুষের যখন কথা নিচ্ছিলাম, ভক্সপ নিচ্ছিলাম, তখন মানুষ তাদের দুর্ভোগের কথাটি বলে। তার পরবর্তীতে আমরা যখন এখানে স্থানীয় সরকার বিভাগ এলজিডিকে কাছে জানতে চেয়েছিলাম, তারা তখন আমাদেরকে বলেছেন যে তারা ঠিকাদারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, ঠিকাদার এর মধ্যে আসেনি। পরবর্তীতে আমাদের এই প্রতিবেদনের পরেই এলজিডি ঠিকাদারকে প্রেশার দেওয়ার পর এখন আবার নতুন করে কাজ শুরু করছে। আমরা 2 দিন ধরে দেখেছি এখানে ঠিকাদাররা তাদের যে নির্মাণ সামগ্রী আছে এগুলি নিয়ে এসে তারা কাজ করার জন্য কাজ শুরু করেছেন। তো এখানে আমাদেরকে এলজিডি বলেছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে, অর্থাৎ এই যে জুন মাসের মধ্যে তারা একটি স্ল্যাব এখানে গার্ডার ভীম বসাবে, আর একটি মাত্র বাকি থাকবে। সেটি তারা বলছেন যে পরবর্তী 2 মাসের মধ্যেই এই বসানো কাজ শেষ করবেন। এর পরবর্তীতে তারা বলছেন যে ওটি শেষ হলে 2 পাশে যে সংযোগ সড়ক আছে এটির কাজ, অ্যাপ্রোচ যে সড়কটি আছে এটির কাজ ধরবেন, এবং ডিসেম্বর নাগাদ তারা এই কাজটি সম্পন্ন করার জন্য তারা আশাবাদ ব্যক্ত করেছেন। তবে আমাদের কাছে একটা সংশয় আছে যে এরই মধ্যে বর্ষার পানি চলে আসছে, যার কারণে বর্ষার মধ্যে কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করা যাবে কিনা এটি
এটি একটি বিষয়। তবে আমাদেরকে এলজিডির নির্বাহী প্রকৌশলীর সাথে যখন কথা বলছিলাম তিনি বলছেন যে না, তারা আশা করছেন যে ঠিকাদারি প্রতিষ্ঠান এর মধ্যে যেহেতু কাজ শুরু করেছে তারা ডিসেম্বর নাগাদ কাজ শেষ করতে পারবেন। তবে স্থানীয়দের কথা যেমনটা আপনি জানতে চেয়েছেন, এখানে স্থানীয়রা আমাদেরকে তাদের দুর্ভোগের কথাই বলছেন, আমরা তাদের কাছ থেকে একটু দিশা জেনে নেই। আচ্ছা, আপনারা তো এলাকার, এই ব্রিজটা তো আমরা যা জানি 21 সালে শুরু হয়েছিল, এখন কি অবস্থা, দুর্ভোগ আপনাদের কি, আপনারা কি মনে করছেন, কাজ কি শুরু হয়েছে? এখন আমরা দেখতেছি কিছু সংখ্যক লোক এসে কাজ শুরু করছে, কিন্তু আপনারা দেখতেছেন যে পানি চলে আসছে। আমরাও জানি যে অল্প কিছুদিনের মধ্যে ব্রিজের কাজটা সম্পন্ন করে দেওয়ার কথা, কিন্তু পানি চলে আসছে। যথাসময়ে কাজটা শেষ হবে কিনা এটা আমাদের সংশয়। আর যদি যথাসময়ে কাজটা শেষ না হয় আমাদের দুর্ভোগ থেকেই যাবে, দুর্ভোগের আর শেষ নেই। ধন্যবাদ। তিশা, শুনছিলেন এখানে যারা এলাকাবাসী আছেন তারাও কিন্তু দুর্ভোগের কথা বলছেন। বিগত 4 থেকে 5 বছর ধরে তারা কিন্তু এই দুর্ভোগের মধ্যে আছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্রিজের নিচ দিয়ে যে মানুষজন কিন্তু যাতায়াত করছেন, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী যারা আছেন তারাও কিন্তু এভাবে অনেক দুর্ভোগে যাতায়াত করেন। এখানে যারা যাত্রী আছেন, বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আসেন, এখানে রুগী যারা আছেন তারাও কিন্তু অনেক দুর্ভোগে যান। এবং ঠিকাদারি প্রতিষ্ঠান যেহেতু কাজ শুরু করছে, এলজিডি আমাদেরকে বলছেন যে তারা ডিসেম্বর নাগাদ হয়তো এই কাজটি সম্পন্ন করতে পারবেন। সেক্ষেত্রে যেমনটি বলছিলাম যে সংশয়ের কথা, যদি পানি এর কারণে কাজ শেষ না হয় তাহলে দুর্ভোগ কিন্তু আরো অনেক বেড়ে যাবে। তখন কিন্তু মানুষের এখানে খুব একটা মানুষ ভালোভাবে যাতায়াত করতে পারবে না। ধন্যবাদ আপনাকে। আমরাও আশা করছি প্রশাসন শিগগিরই কোনো সমাধান করবেন। দর্শক, মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর মাধ্যমিক বিদ্যালয়ের টিউবওয়েলে কীটনাশক দিয়েছে দুর্বৃত্তরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তবে শিক্ষার্থীদের সচেতনতায় প্রাণ বেঁচেছে অনেকেরই। বিষয়টি সাথে সাথে প্রশাসনকে জানানো হয়। এই ঘটনায় দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকদের। সংবাদদাতা স্বপন দাসের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রতিদিনের মতো সোমবার সকালে বিদ্যালয়ে আসে আগৈলঝাড়া রত্নপুর বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্লাসের পর টিউবওয়েলের পানি পান করতে যায় কয়েকজন। এ সময় পানির রং সাদা ও বিষাক্ত গন্ধ পেয়ে বিষয়টি শিক্ষকদের জানানো হয়। প্রাথমিকভাবে পরীক্ষা করে জানা যায় কে বা কারা পানিতে কীটনাশক মিশিয়েছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষার্থীরা। জল খেতে গেছি, তারপর আমি যাই দেখি মানে কলের যে নিচে সেলাফে মানে সাদা সাদা দেখায়। তারপর ওই বিথি চাপ দিছে, তারপর আমি হাতে গন্ধ নিয়ে মানে দুধের মতো তো পরে চাপ দিচ্ছি পর, তবে হাতে নিয়ে মানে গন্ধ শুকছে, বিচ্ছিরি গন্ধ আসে। পাশে আবার বোতলও ফালানো ছিল, এটা দেখে আমি আবার ম্যাডামরে ডাক দিছি। যতই চাপ দিই ততই মানে সাদা সাদা ফ্যানের মতন বাইরেতে কি দুর্গন্ধ। মুহূর্তে বিষয়টি পুরো এলাকায় জানাজানি হয়। এমন একটি ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। অনেকের বাবা মা তো শোনার পরে হতাশ হয়ে গেছে, দৌড়িয়ে আসছে, বাচ্চাদের এসে জড়াই ধরছে। আমার বাচ্চা হয়তো পানি খেয়েই ফেলাইছে নাকি। এটা দুর্ঘটনা ঘটে যাইতো, এই দায়ভার কে নিত? যারা এই দুষ্কৃতী আসছে এদের কঠিনতর বিচার আওতা আনা হোক এবং আইনের মাধ্যমে এদের বিচার ব্যবস্থা করা হোক। এটা একটা ধানের কীটনাশক ঔষধ, এটা যদি কেউ মানুষে খায় তা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এ ঘটনার পর টিউবওয়েলটি বন্ধ করে দেন শিক্ষকরা। তারা জানান বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে, আর এটি কোনো পরিকল্পিত নাশকতা কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। আমরা এর জন্য খুব দুঃখ প্রকাশ করি, আর এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। এই বিষয়টা বই করে আমি থানার ওসিকে আমি কপি দিছি এবং তার কপি আমি ওনাকে এবং শিক্ষা অফিসের সাথে সাথে জানাই দিছি। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আসলে এখানে কি হয়েছে সেই বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে যাতে উঠে আসে, এ বিষয়ে পুলিশ সহ উপজেলার যারা শিক্ষা প্রশাসনের সাথে যুক্ত রয়েছেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং স্কুলের প্রধান শিক্ষক সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। ঘটনাটি দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকাবাসী। নূর তাজমিন মীর, ৭১। দেশের সড়ক যোগাযোগের বহুল আলোচিত প্রকল্প বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি লেনে গাজীপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না যাত্রীরা। দ্রুত যাবার আশায় বেশি ভাড়া দিয়েও দেরি তো হচ্ছেই, নানা ধরনের বিড়ম্বনা আর ভোগান্তি নিয়েই এই পথে চলাচল করছেন তারা। গাজীপুর থেকে মাত্র ৩০ কিলোমিটার ও দূরত্বের ঢাকা পৌঁছতে কখনো কখনো ৪ থেকে ৫ ঘন্টাও লেগে যায়।
সড়ক সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত এবং আরও বাস না বাড়ানো পর্যন্ত কিছু সমস্যা থেকে যাবে। ইকবাল সরকারের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। বিআরটি প্রকল্পের লেনে বিশেষ বাস চলার কথা। আগামী জুনে এই প্রকল্প পুরোপুরি চালু করার কথা। প্রকল্পের নির্মাণ কাজ শেষ না হলেও যাত্রাপথে যানজট এড়াতে এবং সময় সাশ্রয়ের জন্য গাজীপুর বিআরটি লেনে গত বছরের ডিসেম্বরে বিআরটিসির 13টি এসি বাস শিববাড়ি থেকে গুলিস্তান চলাচল শুরু করে। এখন এই লেনে 7 থেকে 8টি বাস চলাচল করে। যাত্রীদের অভিযোগ, বিআরটি প্রকল্পের লেনে প্রতিনিয়ত যাত্রীবাহী অন্য বাস, ট্রাক ও স্বল্পগতির নানা ধরনের যানবাহনের ভিড়ে যানজটের কবলে পড়তে হচ্ছে। অধিক মূল্যে টিকিট কিনেও বিআরটিসি বাসে ভ্রমণ করে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। টার্মিনালে নেই ন্যূনতম সুবিধা, বসার জায়গা নাই, তারপরে কোনো বাথরুম টয়লেট নাই। দেখা যাচ্ছে 1 ঘন্টা, আধা ঘন্টা, 45 মিনিট ওয়েট করতে হয় বাসের জন্য। এখানে কিছু চিন্তায় হওয়ার কিছু সম্ভাবনা থাকে এবং প্রায়শই এটা ঘটে। কাউন্টারম্যানরা বলছেন, প্রকল্প শেষ না হলে এবং বাস বাড়ানো সম্ভব না হলে বিআরটি লেনে যাত্রীদের কিছু ভোগান্তি থেকেই যাবে। আর চালকরা বলছেন, গন্তব্যে পৌঁছতে 2 থেকে 3 গুণ বেশি সময় লেগে যাচ্ছে। এখন পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই বিআরটি লেনটা বিআরটিসি চালাচ্ছে আর কি। তো পরিপূর্ণভাবে সার্ভিস চালু হলে হয়তো গাড়ি বাড়ানো হবে। বিআরটি লেনটা করতে এই লেনে সকল ধরনের পরিবহন গাড়িগুলো ঢুকছে, রিক্সা রাস্তা উভয় পাশ তারা জামজাট করে রাখে। সমস্যা সমাধানে ট্রাফিক পুলিশ বাড়ানো সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। মন্ত্রণালয়ের সাথেও কথা বলা হয়েছে, মন্ত্রণালয় সব ধরনের স্টেক হোল্ডারের সাথে বারবার বসেছে। এটা আমার মনে হয় যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। গত 15 ডিসেম্বর গাজীপুর জেলা শহরের শিববাড়ি বিআরটি অফিসে এই সার্ভিসের উদ্বোধন হয়। প্রাথমিকভাবে বিআরটিসি এসি বাস গাজীপুরের বিআরটি লেনে বিমানবন্দর পর্যন্ত 20.5 কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত 22 কিলোমিটার, মোট 42.5 কিলোমিটার পথ চলাচল করছে। শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া 70 টাকা এবং শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া 140 টাকা নির্ধারণ করা হয়েছে। হাসান আহমেদ, 71। দর্শক, গাজীপুরে বিআরটি লেনে অব্যবস্থাপনার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, যাত্রীরা কি তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন? বিআরটি কি বলছে এ বিষয়ে? প্রশাসন থেকে কি কোনো নজরদারি আছে কিনা? দিশা, আপনি নিশ্চয়ই জানেন যে একটা ভোগান্তির প্রকল্প হলো এই বিআরটি প্রকল্প। দেশের সড়ক নির্মাণের যত প্রকল্প হয়েছে বা যত সড়ক নির্মাণ হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্যয়বহুল হলো এই প্রকল্প। মাত্র 2000 কোটি টাকার মতো খরচের যে পরিকল্পনা ছিল সেটা পরে ধীরে ধীরে খরচ বেড়ে 4200 কোটি টাকার প্রকল্পে দাঁড়িয়েছে। এই প্রকল্প পরীক্ষামূলকভাবে অনেকটা সমাপ্ত হওয়ার পর পরীক্ষামূলকভাবে গত বছরের 15 ডিসেম্বর শুরু করা হয়েছিল 10টি বাস দিয়ে প্রাথমিকভাবে। এখন 10টি বাস কাগজে কলমে আছে। আজকে সকাল 6:45টায় প্রথম বাস ছাড়ার কথা ছিল, কিন্তু এখনো ছাড়ে নাই। আপনি হয়তো দেখছেন যে একটি বাসে যাত্রী উঠছে, এটাই আজকের প্রথম বাস। অর্থাৎ 6:45টায় যেটা ছাড়ার কথা ছিল সেটা 8টা, 8:15 বাজার পরও ছাড়তে পারেনি। ঠিক এরকম দুর্ভোগের চিত্রই রয়েছে পুরো সড়ক জুড়ে। অর্থাৎ বিআরটি প্রকল্পের যে আলাদা লেন নির্ধারিত আছে সেই লেন এখন পর্যন্ত কিন্তু পরিষ্কার হয়নি। অর্থাৎ অন্যান্য যানবাহন, বিশেষ করে হালকা যানবাহন, সেগুলো এই বিআরটি প্রকল্পের মধ্য দিয়ে চলাচল করছে। সেই কারণেই যে গতিতে যাওয়ার কথা সেই গতি আসলে বিআরটি যে প্রকল্পের মধ্যে যে বিআরটিসি বাসগুলি চলছে সেই বাসগুলি দিতে পারছে না। অর্থাৎ যেখানে বলা হচ্ছিল যে 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টার মধ্যে গুলিস্তান পৌঁছতে পারবে, সেটা এখন 3 থেকে 4 ঘন্টাও লেগে যাচ্ছে। অর্থাৎ স্বাভাবিকভাবে অন্যান্য যে পরিবহন যে গতিতে চলছে সেই একই রকম ব্যবস্থাপনায় চলছে। আর এখানে তো দুর্ভোগের শেষ নাই। চালকরা বলছেন যে যদি তাদের নির্ধারিত সময়ে যেতে হয় তাহলে তাদের জন্য যে আলাদা লেন সেটা পরিষ্কার করতে হবে, কিন্তু সেই লেন পরিষ্কার করার কোনো উদ্যোগ নেই। ট্রাফিক ব্যবস্থাপনাও অতটা এখানে শক্তিশালী নয়। আবার বলছেন তারা যে যদি কিনা বিআরটি প্রকল্প শুধু খুলে দেওয়া হয় এই 8-10টি বাসের জন্য, পুরো সময়টা যদি থাকে তাহলে অন্যরাও ভোগান্তিতে পড়বেন। অর্থাৎ বিআরটি প্রকল্প একদিকে যেমন মানুষের ভোগান্তি শুরু থেকেই করেছিল, এখন পর্যন্ত সেই ভোগান্তি টিকে আছে।
এই ভোগান্তি আদৌ শেষ হবে কিনা বিআরটি প্রকল্প সমাপ্ত হওয়ার পরও সেটাও অনিশ্চয়তায় রয়েছেন লোকজন, কারণ বিআরটি প্রকল্পের কারণে বিভিন্ন জায়গায় যে বাসের লেন সেটা একেবারে ছোট হয়ে গেছে, অর্থাৎ এক লেনে বাস চলাচল করতে পারে। তো এই অবস্থায় যে এই বিআরটি প্রকল্প খুব বেশি সুফল মানুষের জন্য বয়ে আনতে পারবে এমনটা কেউ মনে করছেন না, হয়তো কিছুটা সুফল বয়ে আনবে। এই সকাল থেকে এইমাত্র একটি বাস ছেড়ে গেল, আর কোনো বাস ছাড়েনি, অর্থাৎ সারাদিনে আসার পথে এবং যাওয়ার পথের জন্য যে কাগজে কলমে 10টি বাস আছে সেটা হয়তো কোনোদিন 7টা চলে, কোনোদিন 8টা চলে। মানুষের রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে আগুনে 30টি দোকান পড়ে গেছে। এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে আলমগীর নামের এক ব্যবসায়ীর কাপড়ের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় জনতা, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে মুদি, কাপড়, ঔষধ ও চায়ের দোকানসহ অন্তত 30টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক 1.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভারত আকস্মিকভাবে বাংলাদেশের জন্য এয়ার ট্রান্সশিপমেন্ট রুট বাতিল করে দেওয়ার পর এবার চট্টগ্রাম বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপ আমেরিকার ক্রেতার কাছে তৈরি পোশাক পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষের দিকে শুরু হবে এয়ার শিপমেন্ট। এজন্য 270 মেট্রিক টন ধারণ ক্ষমতার 2টি ওয়্যার হাউস প্রস্তুত করা হয়েছে। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। 2005 সাল থেকে ইত্তেহাদ এবং এয়ার এমিরেটসের মাধ্যমে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সরাসরি কার্গো পণ্য পাঠানোর ব্যবস্থা চালু থাকলেও করোনাসহ বিভিন্ন কারণে 2021 সালে তা বন্ধ হয়ে যায়। সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের তৈরি পোশাকের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলে কিছুটা ভোগান্তিতে পড়ে চট্টগ্রাম সহ সারা দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। আমাদের নতুন ফ্লাইটের যে চালু হওয়ার সম্ভাবনা আছে, চায়না মনে হয় কোনো এয়ারলাইন্স চালু করবে এবং আমরা শুনেছি সৌদি এয়ারলাইন্সও চালু করবে। তাহলে আমার মনে হয় আমাদের ইস্টের দিকেও আমাদের কার্গো যাবে, আমাদের ওয়েস্টে তো আমরা যাচ্ছি মিডল ইস্ট ভিত্তিক। এটা একটা আমার মনে হয় নতুন সম্ভাবনা দুয়ার করবে। চট্টগ্রাম বিমানবন্দরে 170 থেকে 120 মেট্রিক টন পণ্য ধারণ সক্ষমতা সম্পূর্ণ 2টি ওয়ারহাউস রয়েছে। এগুলো খালি করা হয়েছে। বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেগুলোর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। তো শর্ট টার্মে আমরা ইউরোপের জন্য এখান থেকে সরাসরি কার্গো যেতে পারে, এর জন্য আমরা RA3 জোন একটা সিকিউরিটি প্রোটোকল EU কর্তৃক যেটা দেওয়া, ওইটা আমরা চালু করছি। আমাদের 3 থেকে 4 মাসের মতো সময় লাগবে, বাট গতানুগতিক যে কার্গো এক্সপোর্ট ইম্পোর্ট এখন যে কোনো সময় আমরা করতে পারবে সেই ব্যবস্থা করছি। চট্টগ্রামে কর্ণফুলী ইপিজেড ও কোরিয়ান ইপিজেড সহ নগরীর বিভিন্ন স্থানে 400-র বেশি গার্মেন্টস কারখানা রয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে এয়ার শিপমেন্টের ক্ষেত্রে চট্টগ্রাম পিছিয়ে ছিল। এবার এয়ার শিপমেন্ট চালুর বিষয়টি ব্যবসায়ীদের জন্য সুখবর এবং আনন্দের খবর বলে জানালেন এই ব্যবসায়ী নেতা। যদি চট্টগ্রাম থেকে সরাসরি যদি কার্গো ফ্লাইট যদি চালু হয়, তাহলে আমাদের জন্য চট্টগ্রাম বন্দরে যেভাবে ইজিলি একদিনের মধ্যে মালটা আমরা ওখান থেকে পৌঁছে দিতে পারতাম স্বল্প খরচে, তো এটা আমরা কার্গো তো সেরকম আমাদের কস্ট মিনিমাইজ হবে, প্লাস হচ্ছে যে আমাদের জন্য সময়টা কিন্তু সেভ হবে। গত 4 বছর চট্টগ্রাম থেকে বিশেষায়িত কার্গো বিমান চলাচল বন্ধ থাকলেও যাত্রীবাহী বিমানে করে পণ্য পাঠানোর সুযোগ নিয়েছেন ব্যবসায়ীরা। তবে এয়ার শাহ আমানত বিমানবন্দর থেকে এয়ার শিপমেন্ট চালু করতে 3টি ভাগে চলছে সংস্কার কাজ। কাস্টমসের পক্ষ থেকে তাদের যে ম্যান পাওয়ার সাপোর্ট প্লাস কাস্টম ইন্সপেকশন, তো কাস্টম ইন্সপেকশনের জন্য তাদের যে ম্যান পাওয়ার আমাদের কার্গো কমপ্লেক্সে থাকা প্রয়োজন, সেটাও তারা নিশ্চিত করেছে যে সামনে থেকে তারা ওই পরিমাণ ম্যান পাওয়ার এখানে এনশিওর করবে। চট্টগ্রাম বিমানবন্দরে রপ্তানি কার্গো রিসিভ এয়ার সম্প্রসারণ, নতুন শেড নির্মাণ, অচল কোল্ড স্টোরেজ মেরামত, নতুন 2টি ডুয়েল ভিউ স্ক্যানিং মেশিন এবং ওয়াক থ্রো মেটাল ডিটেক্টর সহ আনুষঙ্গিক যন্ত্রপাতি বসানো ও অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। আব্দুল মামুন, 71। জাতীয় নির্বাচন ছাড়া দেশে কোনো নির্বাচনে বিএনপি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়সর এম আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মিরপুর ও পাটলি ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি আরও বলেন, বিএনপি গত 17 বছর দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। মানুষও চায় তাদের ভোটাধিকার ফিরে পেতে।
তাই দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। বলেন, জাতীয় নির্বাচন ছাড়া স্থানীয় সরকারের কোনো নির্বাচনই গ্রহণযোগ্যতা পাবে না। ইসলামী চিন্তাবিদ ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আজম ওবায়দুল্লাহ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম কালচারাল একাডেমির উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, ডক্টর ওবায়দুল্লাহর মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়, তার অবদান জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় এবং চট্টগ্রাম মহানগর ও জেলার নেতৃবৃন্দ, বিশিষ্ট বুদ্ধিজীবী ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা সভায় অংশ নেয়। আমাদের ভাই আজম ওবায়দুল্লাহ তিনি ছিলেন বিশ্বাসের পক্ষের জীবন্ত উপন্যাস। মানুষ বিভিন্নভাবে শিখে, দেখে শিখে, শুনে শিখে, পড়ে শিখে, করে শিখে। তিনি এমনই একজন মানুষ যাকে দেখা যেত, যার কথা শোনা যেত, যাকে পড়া যেত এবং কর্মবীর হিসাবে যাকে সঙ্গে পাওয়া যেত। নওগাঁয় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঢালাই স্পেশাল সিমেন্ট আয়োজনে ৩৫ জন ইঞ্জিনিয়ারদের নিয়ে এক্সপার্ট মিট কর্মশালা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁ শহরে আয়োজন কমিউনিটি সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশিক আহমেদ। এতে বক্তারা বলেন, উন্নত বিশ্ব র্যাপিড হার্ডেনিং ক্যাটাগরির সিমেন্ট আরও বহু বছর আগে ব্যবহার শুরু করেছে। একটু দেরি হলেও ২০২৩ সালে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের প্রথম র্যাপিড হার্ডেনিং ক্যাটাগরির সিমেন্ট ঢালাই স্পেশাল সিমেন্ট উৎপাদন শুরু করেছে। বর্তমানে প্রতি মাসে ১৮ লাখ ঢালাই স্পেশাল সিমেন্ট উৎপাদন করে গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে। চলতি মৌসুমে ১,২০,০০০ মেট্রিক টন আম চীনে রপ্তানি করা হবে বলে জানিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত স্থানীয় উৎপাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। এ সময় তিনি আম রপ্তানিতে বিদ্যমান চ্যালেঞ্জের কথা শোনেন এবং তা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি আম রপ্তানির টেকসই উন্নয়নের জন্য একটি ম্যাঙ্গো বোর্ড গঠন, আম নীতিমালা প্রণয়ন ও চাঁপাইনবাবগঞ্জে আম উৎসব আয়োজনের পরিকল্পনার কথাও জানান। এর আগে তিনি জেলার বিভিন্ন রপ্তানিযোগ্য আমের বাগান ঘুরে দেখেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছোট বড় ৩০০রও বেশি খামারে প্রস্তুত হচ্ছে কোরবানির পশু। এবার উপজেলার চাহিদার চেয়ে বেশি পশু প্রস্তুত রয়েছে কোরবানির জন্য। রূপগঞ্জের ছোট বড় প্রায় ৩০০রও অধিক খামারি তারা তাদের খামারে কোরবানির পশুর পরিচর্যার ব্যস্ত সময় পার করছেন। গরু মোটা তাজা করতে তারা প্রাকৃতিক পদ্ধতি বেছে নিয়েছেন। তবে এবার গত বছরের তুলনায় গোখাদ্যর দাম বেশি হওয়া, পশুপালনে খরচ বেড়ে যাওয়ায় লাভ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বেশিরভাগ খামারিরা। রিয়াজ হোসেনের তথ্যছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, খামার ভরা গরু। এরকম দেশি জাত ছাড়াও রয়েছে পাকিস্তানি শাহিওয়াল, রাতি, গির, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান, আমেরিকার ডেক্সটার সহ বিভিন্ন জাতের গরু। প্রতিদিন সকাল থেকে রাত অবধি সেই পশুদের পরিচর্যায় ব্যস্ত খামারের কর্মীরা। গরু দ্রুত মোটা তাজা করতে অ্যাস্টোরের ব্যবহার না করে প্রাকৃতিক পদ্ধতিতে কাঁচা ঘাস, খৈল, চালের ভুসি, গমের ভুসি, ছোলা, সয়াবিন ও খড় খাওয়ানো হয় বলে জানান তারা। খামারিদের অভিযোগ, বিগত বছরের চেয়ে এবছর গোখাদ্যের দাম অনেকটাই বেশি। এতে পশুপালনে খরচ বেড়ে থেকে অনেক দাম বাড়ছে, কস্টিং খরচ অনেক বেশি হচ্ছে, গরুতে লাভবান হওয়ার সম্ভাবনা খুব কম। পরিশ্রম করতেছি, মানে পরিষ্কারভাবে রাখি,
যার কারণে আমার এই দিক খুব কাস্টমার অধিক তাড়াতাড়ি আসে আমার দিকে। 200 রুপে গরু আছে, আমরা কোনো ভেজাল টেজাল খাওয়াই না, 150 গরু বেচমু কুরবানির মধ্যে। গরু পাল্টাছি, আপনার ভুসি খাওয়াই, খের খাওয়াই, পানি খাওয়াই, ঘাসের অভাব না, ঘাসই ভুসির তো না ঘাসই বেশি খাওয়াই। রূপগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, এবার চাহিদার চেয়ে বেশি পশু প্রস্তুত হয়েছে। মোটা তাজাকরণের অনিয়ম প্রতিরোধে পুরো উপজেলায় 40টি ভেটেরিনারি টিম সার্বক্ষণিক খামারগুলো থেকে বিশেষ খেয়াল রাখছে। আমাদের প্রতিটা ইউনিয়নে একটা করে দল করেছি, আমাদের মাঠ সহকারীগণ, ভেটেরিনারি সার্জন এবং উপজেলা থেকে আমরা 40 জনের দলে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, যেন গো খাদ্যের ক্রয়কৃত খাদ্য কিভাবে কম খরচ করে আমাদের ঘাস, উন্নত জাতের ঘাস লালন পালন করে সাইলেজ, ভুট্টা, অন্য কোনো মাধ্যমে কিভাবে এই খাদ্যের ব্যয়টা মিনিমাইজ করা যায়, আমরা তাদেরকে প্রশিক্ষণ করছি। সরাসরি ছাড়াও অনলাইনের মাধ্যমে এখানকার খামারগুলোতে পশু বেচা কেনা চলছে। এবার কোরবানির ঈদ সামনে রেখে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তালিকাভুক্ত 200-র অধিক গবাদি পশুর খামার ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় ছোট ছোট শতাধিক খামারে প্রস্তুত হয়েছে প্রায় 7,500 পশু। হাসান আহমেদ, 71। বাংলাদেশ ও চীনের মধ্যে চা বাণিজ্য সম্প্রসারণ ও গবেষণার সহযোগিতা বাড়াতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে চা প্রদর্শনী 2025। মঙ্গলবার সারাদিনের এই আয়োজনে দেশের বিভিন্ন চা বাগান মালিক, উদ্যোক্তা, রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং চীনা প্রতিনিধিরা অংশ নেন। আরও জানাচ্ছেন হোসেন আহমেদ সুজাত। বিশ্বে প্রতি বছর 6.8 মিলিয়ন মেট্রিক টন চা উৎপাদন হয়, যার মধ্যে চীনে হয় প্রায় 3.2 মিলিয়ন আর বাংলাদেশে হয় প্রায় 1 লাখ টন। এই পরিসংখ্যানই বোঝা যায় বাংলাদেশে চা শিল্পের সম্ভাবনা থাকলেও প্রযুক্তিগত উৎকর্ষে অনেক জায়গায় উন্নতির সুযোগ রয়েছে। আর এ লক্ষ্যেই শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চাইনিজ কর্নার, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগ এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের সহযোগিতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো চা প্রদর্শনী, যেখানে অংশ নেন 2 দেশের উদ্যোক্তা ও প্রতিনিধিরা। চা উৎপাদনকারী যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের প্রবলেমসগুলো আইডেন্টিফাই করতে পারবে, যারা নীতি নির্ধারণের পর্যায়ের এই সমস্যাগুলো সমাধান না হলে আসলে এই সমস্যার সমাধান হওয়া এত সহজ না। আমরা চায়নাতেও এক্সপোর্ট করতে পারি যদি আমাদের ব্ল্যাক টিটা আরও বেশি পরিমাণে আমরা প্রোডাকশন করে এক্সপোর্ট করতে পারি। দিস ইজ আ স্টার্ট। আমার মনে হয় একদিনে আপনার এই বিষয়টা ইট উইল টেক টাইম, এরকম ইভেন্ট আরও হতে হবে। দিনব্যাপী এই প্রদর্শনীতে চীনের চা উৎপাদনের আধুনিক পদ্ধতি, ভেরিয়েন্ট ও বাজারজাতকরণ কৌশল উপস্থাপনের পাশাপাশি বাংলাদেশের চা শিল্পের সম্ভাবনা, সমস্যা ও রপ্তানি কৌশল নিয়ে আলোচনা হয়। আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল চীনা সাংস্কৃতিক পরিবেশনা, ক্যালিওগ্রাফি এবং চা প্রস্তুতির লাইভ। এই এলাকার মানুষ যারা টিয়ের সাথে জড়িত তারা উৎসাহিত হবে যে ভবিষ্যতে আরও যাতে কীভাবে এই ধরনের প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়া যায়। We shared a lot of similarity in tea and tea culture, tea custom, and the Chinese has more than 5,000 years history in tea. এই প্রদর্শনীর মাধ্যমে চা শিল্পের আধুনিকায়ন এবং চীন বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে, এমনটাই প্রত্যাশা আয়োজনে আসা অতিথিদের। হুসাইন আহমেদ সুজাত, 71, সিলেট। একটি মানবিক সিদ্ধান্ত বদলে দিয়েছে গোপালগঞ্জ জেলা কারাগারে থাকা সাজাপ্রাপ্ত কারাবন্দীদের জীবনধারা। কারাবন্দী ও কারারক্ষীরা একই মাঠে একসাথে খেলাধুলা ও ক্রিকেট টুর্নামেন্ট করছেন। রয়েছে গান বাজনা করারও সুযোগ। এছাড়া বিভিন্ন বিষয়ে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। কারা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে বলছেন কারাবন্দী ও কারারক্ষীরা। আজিজুর রহমান রনির প্রতিবেদনে বিস্তারিত। জেলখানা যেন এক অন্ধকার জগৎ। কয়েদিদের ওয়ার্ডের বাইরে গিয়ে খেলাধুলা বা বিনোদনের কোনো সুযোগ নেই। তবে প্রথাগত এমন ধ্যান ধারণা ভেঙে দেশে প্রথমবার গোপালগঞ্জ জেলা কারাগারে কারাবন্দীরা পেয়েছে মাঠে খেলাধুলার সুযোগ।
শুধু তাই নয়, জাঁকজমকের সাথে এ কারাগারে কারাবন্দী ও কারারক্ষীদের শর্ট পিচ কারা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে। হতাশাগ্রস্ত কারাবন্দীদের জীবনে এমন আয়োজন এক যুগান্তকারী পদক্ষেপ বলছেন কারারক্ষীরা। বন্দীরা দাবা খেলা, ক্যারাম বোর্ড খেলা, বিশেষ করে লুডো খেলা, এই বিষয় নিয়ে খুবই বর্তমানে আনন্দতে অনেক সময় পার করছে। এই টুর্নামেন্টে তারা খুব উৎসাহিত হয়েছে। আমরা চাকরি করি সেই সুবাদে এবং তারা এখানে বন্দী। আমার কাছে মনে হয় না যে আমরা চাকরি এবং বন্দী হিসেবে আমাদের মধ্যে পার্থক্য, সেটা আমি লক্ষ্য করিনি। এবং যারা নিরক্ষর তাদেরকে অক্ষর জ্ঞান সম্পূর্ণ করা হচ্ছে, এখানে লেখাপড়া করানো হচ্ছে, তারপর আরবি শেখানো হচ্ছে। এই পরিবেশ তৈরি করে দিয়েছেন আমাদের জেলা স্যার বা আইজি স্যারের নির্দেশ ক্রমে। আসলে এটা আনন্দের বিষয়। উন্মুক্ত পরিবেশে খেলাধুলার এমন আয়োজনে খুশি কারাবন্দীরা। প্রতিদিন আমাদের আলোচনা, প্রতিদিনের গেম প্ল্যান, আমরা জিতবো, আমরা হারবো, আমরা ফাইনাল খেলবো, আমি ম্যান অফ দ্য ম্যাচ হবো, সিরিজ হবো, এ নিয়ে আমাদের পুরো জেলের ভিতরে একটা আনন্দ বিরাজ করছে। রিজন স্যারের নির্দেশনায় যে এবং জেলার ম্যামের সহযোগিতায় যেটা বাস্তবায়ন হচ্ছে যে সেই শর্ট পিচ টুর্নামেন্টে অত্যন্ত সুন্দরভাবে এখানে আমরা এই খেলাটি খেলতে পারছি এবং উপভোগ করতে পারছি। এর মাধ্যমে আমার মনে হয় যে অপরাধ প্রবণতা কমে আরও সামনের দিনগুলোতে আরও ভালোভাবে বন্দীদের এবং যারা সংশোধনের পথে যেতে চায় তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা তৈরি হবে। কারাগারে এমন মানবিক আয়োজন বন্দীদের মানসিকতায় পরিবর্তন ও সংশোধনের জন্য জরুরি মনে করছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন ও জেলার তানিয়া জামান। এরা কিন্তু সমাজচ্যুত মানুষ, সমাজ থেকে মানে ঝরে পড়া মানুষ। মানে এরা একবার জেল খেটে গেলে সেই মানুষটাকে কিন্তু সমাজ ভালোভাবে মেনে নিতে পারে না। তো আমাদের মাননীয় আইজি স্যারের উদ্যোগ হচ্ছে এই মানুষগুলোকে যদি আমরা বিভিন্ন খাতে এদেরকে ট্রেনিং দিয়ে মানে এদেরকে যদি বাইরে পুনর্বাসন করা যায়, সমাজের সাথে পুনর্বাসন করা যায়, তাহলে আমাদের এই যে জনবল বলি আমরা, এই জনবলকে অবশ্যই জনশক্তিতে রূপান্তরিত করা যাবে। শুধু খেলাধুলাই নয়, গান বাজনা ও বিভিন্ন বিষয়ে কারাবন্দীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই কারাগারে। কারা কর্তৃপক্ষ বলছে এই জেলা কারাগারকে তারা একটি রোল মডেল পরিণত করতে চান। আজিজুর রহমান রনি, ৭১, গোপালগঞ্জ।